নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। কিছু বলার আগে একটু দেখে নেওয়া যাক মডিফায়ার। মডিফায়ার আজ আমার টপিক, এবং এই মডিফায়ারের ভেতরে অনেক কিছু রয়েছে। তার মধ্যে গুটি কয়েক আমি এখানে লিখতে পেরেছি, এইগুলো আমি কভার করেছি। এর সাথে সাথে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমি কভার করেছি এই ভিডিওতে। সবগুলো এখানে লেখা সম্ভব হলো না। দেখো, মডিফায়ার যদি তুমি ঠিকঠাক না জানো, যদি তোমার পূর্ণ ধারণা না থেকে থাকে, যদি তোমার ডাউট তুমি ক্লিয়ার না করো, যদি তুমি সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারছো না যে কোনটি কি ধরনের মডিফায়ার, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে গ্রামারে তোমার সমস্যা হচ্ছে। তাহলে গ্রামারে যদি তুমি পারদর্শী হয়ে উঠতে চাও, মডিফায়ার তোমাকে জানতেই হবে, বুঝতেই হবে। তার কারণ হলো, মডিফায়ার যদি তুমি শেখো, শুধুমাত্র মডিফায়ারের ভেতরে এই যে এইগুলো রয়েছে এইগুলো না, মডিফায়ারের সাথে সাথে আলাদা যে গ্রামারগুলো রয়েছে, অন্যান্য যে সব টপিকস, সেগুলো তুমি ভালোভাবে শিখতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক তাই। এই ভিডিওটি তোমার জন্য। দেখো, এক্সামে প্রচুর মডিফায়ার থেকে প্রশ্ন এসে থাকে, তাহলে শুরু করা যাক। বাট তার আগে যদি এই ভিডিওটি তুমি পুরোটা দেখো, তাহলে আশা করি তোমার আর কোনো মডিফায়ার নিয়ে ডাউট থাকবে না। এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ভিডিও বানানো আছে, ক্লেপ সেন্টেন্স নিয়ে ভিডিও অলরেডি বানানো আছে। এইটি দেখার পর যদি ভালো লাগে, সেইগুলো অবশ্যই তোমরা দেখে এসো। আরেকটি জিনিস, 3, 4, 5, 6, 7 মিনিটে কিন্তু মডিফায়ার শেখা যাবে না, পুরো ভিডিওটি দেখতে হবে। দেখার পর যদি তোমার কোনো ডাউট থাকে, তাহলে আমাকে অবশ্যই বলবে। বাট আমি আশাবাদী তোমার আর কোনো ডাউট থাকবে না। চলো শুরু করছি। মডিফায়ার। দেখো, যিনি পড়ান তাকে বলা হয় টিচার, যিনি ইনফ্লুয়েন্স করেন তাকে বলা হয় ইনফ্লুয়েন্সার, যিনি প্রিচ বা প্রিচিং এর সাথে যুক্ত তাকে বলা হয় প্রিচার। সিমিলারলি, যেটি সেন্টেন্সে মডিফাই করে তাকে বলা হয় মডিফায়ার। যেটি মানে একটি সেন্টেন্সে একটি ওয়ার্ড, সে মডিফাই হতে পারে। একটি ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস, সেটি মডিফাই হতে পারে। আবার একটি ক্লজ, সেটি মডিফাই হতে পারে। দেখো, ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। বা ক্লজ আমরা জানি যে সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে, তাহলে ক্লজও মডিফায়ার। এখন বিষয়টা হলো যে, দেখো, মডিফায়ার কাকে বলে? মডিফাই হচ্ছে, দেখো, মডিফাই কথার অর্থ কি? মডিফাই কথার অর্থ চেঞ্জ বা অল্টার, পাল্টে দেওয়া। তাহলে একটি সেন্টেন্সে যখন কোনো পার্টিকুলার ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ অথবা কোনো ক্লজ সেই সেন্টেন্সেরই অন্য কোনো ওয়ার্ডের মিনিংকে পাল্টে দেয়, তখন তাকে বলা হয় মডিফায়ার। সেই সেন্টেন্সের অন্য ওয়ার্ড নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তার মানে কি, দেখো, সেই সেন্টেন্সের সেই যে ওয়ার্ডটি, তার সেই ওয়ার্ডটির ক্ষেত্রে হয়তো যে মডিফাই করছে সে মিনিং কি করতে পারে, কিভাবে পাল্টাবে, স্পেসিফিক্যালি কিছু বলতে পারে, ক্ল্যারিটি দিতে পারে, বা ডেসক্রাইব করতে পারে, বা কোনো কিছু অ্যাড করতে পারে, বা সেই অর্থকে আরো রেস্ট্রেন্ট করে দিতে পারে বা কমিয়ে দিতে পারে। তাহলে ইন শর্ট কাকে বলে মডিফায়ার? দেখো, আ মডিফায়ার ইজ আ ওয়ার্ড। মডিফায়ার কি হতে পারে? একটি ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, যেটি কিনা ডেসক্রিপশনে অ্যাড করে বা কমিয়ে দেয়, লিমিট দেয়, মানে চেঞ্জ করছে, তার মানে মডিফাই করছে। মডিফাই মানেটা কি? চেঞ্জ বা অল্টার। তাহলে সেটি বাড়াতেও পারে, বৃদ্ধি ঘটাতে পারে, আবার হ্রাস করাতে পারে। দেখো, মিনিং অফ অ্যানাদার ওয়ার্ড, সেটি সেই সেন্টেন্সেরই হতে হবে। সেটি নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বা অ্যাডভার্ব হতে পারে। ওকে, তার মানেটা কি? মডিফায়ার সে কি করছে? সে করছে আরো অর্থকে ক্লিয়ার, আরো বেশি স্পেসিফিক বা ভিভিড করে তুলছে। এই সেন্সে মডিফিকেশন সে ঘটাচ্ছে বলেই সে মডিফায়ার। তার মানে ধরো, কোনো সেন্টেন্সে কোনো বাক্য পড়ার পর তুমি যদি উত্তর পাও, যে ধরো হাউ, ওয়ের, ওয়াই, হোয়াট, হুইচ, হাউ মেনি, কতজন, কি ব্যাপার, কেমন, কোনটি, এই ধরনের যে উত্তরগুলো তুমি পাচ্ছ, সেগুলো মডিফায়ারের জন্যই তুমি পাচ্ছ। ফর এক্সাম্পল, আমি যদি বলি, এইভাবে বোঝাই, দেখো, এইভাবে বোঝো, তাহলে দেখবে তোমার সুবিধা হবে। দেখো, সি ওর আ রেড ড্রেস, হি স্পিক্স ভেরি ক্লিয়ারলি। নাও ভালো করে বুঝবে, সে পরিধান করেছিল একটি ড্রেস। কেমন ড্রেস? রেড ড্রেস। দেখো, আমরা ডেফিনেশনে কি দেখেছিলাম? যে মডিফায়ার হলো এমন একটি ওয়ার্ড বা ক্লজ বা ফ্রেজ যেটি কিনা সেই সেন্টেন্সেরই অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে। তবে এখানে সেটি কেমন করে হচ্ছে? দেখো,
সে পরিধান করেছিল একটি ড্রেস। ড্রেস এখানে এটি কি পার্টস অফ স্পিচ? ড্রেস হলো নাউন, ঠিক আছে। তাহলে প্রশ্ন হলো পাশে অ্যাড করা হয়েছে রেড, রেড ড্রেস। কেমন ড্রেস? লাল। তাহলে রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ড্রেস হচ্ছে নাউন। এই যে দেখো এই ওয়ার্ডটি ড্রেস নাউনকে মডিফাই করছে। তাহলে দেখো রেড মডিফাইজ ড্রেস। এই ক্ষেত্রে এই দেখো রেড, রেড ড্রেস, রেড হচ্ছে এখানে মডিফিকেশন করছে। তাহলে এই সেন্টেন্সটিতে তুমি উত্তর পেলে। ড্রেসটিকে আরো বেশি ক্ল্যারিফাই করলো, ক্ল্যারিটি প্রদান করলো, বা আরো ভিভিডলি ডিসক্রাইব করলো, তাই তো? তাহলে যখন কোনো ওয়ার্ড অন্য সেই সেন্টেন্সেরই কোনো ওয়ার্ডকে মডিফাই করে সেই হচ্ছে মডিফায়ার। ওকে, যেমন ধরো হি স্পিক্স ভেরি ক্লিয়ারলি। নাও হি স্পিক্স ক্লিয়ারলি, সে পরিষ্কার ভাবে কথা বলে। কেমন ভাবে বলে? ভেরি ক্লিয়ারলি। নাও ভেরি দেখো এটি মডিফাই করছে ক্লিয়ারলি কে, তাহলে ভেরি মডিফাইজ ক্লিয়ারলি। এই হচ্ছে তোমার মডিফায়ার। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা আলোচনা করব যে কত ধরনের মডিফায়ার রয়েছে, টাইপস অফ মডিফায়ার্স। দেখো মডিফায়ার্সকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, স্ট্রাকচার বা ফর্মের উপর বেস করে, ঠিক আছে, পজিশনের উপর বেস করে, গ্রামেটিক্যাল রোলের উপর বেস করে। তো চলো শুরু করা যাক। দেখো সিম্পল, তুমি যদি একটু মন দিয়ে শোনো বা দেখো বুঝতে পারবে। আশা করি তোমরা এগুলো জানো। টাইপস অফ মডিফায়ার্স, তাহলে মডিফায়ার্সকে কি ফর্ম এবং ফাংশন বা স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করা হয়েছে বা বলা হয়েছে। বেসড অন ফর্ম, দেখো তার মানে যে সংজ্ঞাতে আমি যেই কথাটি বলেছিলাম সেটি এখানে বলছি আবার, যে ধরো মডিফায়ার, টাইপস অফ মডিফায়ার। মডিফায়ার অ্যাকচুয়ালি কত ধরনের হতে পারে, তার ফর্ম এবং ফাংশনের উপর বেস করে বা তার স্ট্রাকচারের উপর বেস করে। সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার মানে মডিফাই একটি মাত্র ওয়ার্ড দিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সে মডিফাইটি একটি ওয়ার্ড। যেমন ধরো সেটা কি হতে পারে বা সেটি কি হতে পারে, দেখো ফর এক্সাম্পল দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ডিটারমিনার। ওকে, সেই সেন্টেন্সে তাহলে মডিফায়ার কত ধরনের হয় আমি বললাম, ফর্ম অনুযায়ী তিন ধরনের। মানে একটি মাত্র ওয়ার্ড দিয়ে হবে, ফ্রেজ দিয়ে হবে, ক্লজ দিয়ে হবে। যেমন এখানে ধরো একটি ওয়ার্ড সে কার কাজ করতে পারে, ইদার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, ডিটারমিনার। এরকম ধরো বললাম বিউটিফুল রোজ, বিউটিফুল রোজ। ওকে, তাহলে রোজ কেমন? বিউটিফুল, অ্যাডজেক্টিভের কাজ করছে। হি স্পোক সফটলি, কেমন কথা বলে? সফটলি, তাহলে সফটলি এখানে অ্যাডভার্ব। তাহলে সিম্পল ভাবে ওয়ান ওয়ার্ড যে তোমার মডিফায়ার হবে সেগুলো কে কে হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, পার্টিসিপলস হতে পারে, ডিটারমিনার্স হতে পারে। ওকে, এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড মডিফায়ার। তার মানে কোনো সেন্টেন্সে তুমি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল, ডিটারমিনেন্টস এগুলোকে মডিফায়ার হিসেবে দেখতে পারবে। তবে তিন ধরনের মডিফায়ারের মধ্যে ওয়ার্ড হিসেবে যখন হবে, ওয়ার্ড হিসেবে এরা এইভাবেই এই পার্টস অফ স্পিচে বা অ্যাকচুয়ালি সবগুলো নয়, পার্টিসিপল, ডিটারমিনেন্টস, অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বস এরা কাজ করে মডিফায়ার হিসেবে। নেক্সট দেখো ওয়ান ওয়ার্ড হলো, এবারে আমরা দেখবো ফ্রেজ। দেখো ফ্রেজ হিসেবে কেমন করে করে। ফর এক্সাম্পল দেখো ফ্রেজ মানে আশা করি জানো যে একের বেশি শব্দ, রাইট? তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাক্টিং অ্যাজ এ মডিফায়ার, একসাথে তারা মডিফাই করবে। ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য ম্যান উইথ আ বিয়ার্ড, দ্য ম্যান উইথ আ বিয়ার্ড, এই যে ম্যান, ম্যানকে মডিফাই করছে কে? উইথ আ বিয়ার্ড, রাইট? এই যে ফ্রেজটি, ম্যানটি কেমন না উইথ আ বিয়ার্ড, তাহলে এটি একটি মডিফায়ার, রাইট? তাহলে মানে ফ্রেজ আকারে কত ধরনের মডিফায়ার হতে পারে। যেমন ধরো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, এগুলো প্রত্যেকটি আমি আলোচনা করব, সেজন্য আর এখানে বেশি আলোচনা করছি না বা উদাহরণ বা এক্সাম্পল দিচ্ছি না। তার মানে কি, তুমি যখন বুঝবে যে ফ্রেজ আকারে যখন মডিফিকেশন বা মডিফায়ার হচ্ছে সেক্ষেত্রে কারা কারা রয়েছে, এরা থাকবে, রাইট? তাহলে দেখো এর আগে আমরা দেখলাম ওয়ার্ড আকারে, ওয়ার্ড আকারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল, ডিটারমিনার্স, এবং তারপরে ফ্রেজ আকারে সেন্টেন্সে কোনো ফ্রেজ সে মডিফায়ার। তো সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল। ওকে, চলো নেক্সট হচ্ছে এরপরে ক্লজ, রাইট? ওহো সরি, ওয়ার্ড হলো, এরপরে ক্লজ। দেখো একটি সেন্টেন্সে শুধুমাত্র যে ওয়ার্ড মডিফায়ার হচ্ছে তা না, বা ফ্রেজ মডিফায়ার হচ্ছে তা না,
ক্লজও মডিফাই হচ্ছে, যেটা আমি প্রথম থেকে বলে এসেছি। দেখো ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে, দুটি মডিফায়ারের কাজ করতে পারে। ওকে, দেখো তাহলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যদি বলা যায় দ্য বয় হু ওন দ্য মেডেল, দ্য বয় বালকটি সে কি করেছে, হু ওন দ্য মেডেল। ঠিক আছে, তাহলে এই যে এখানে পুরোটি হু ওন দ্য মেডেল, হু ওন দ্য মেডেল, এটি পুরোটি মডিফায়ারে কাজ করছে। কাকে মডিফাই করছে, বয়, রাইট। তাহলে এটি ক্লজ, এখানে এই সেন্টেন্সে ক্লজ মডিফায়ারে কাজ করছে। তার মানে আমি বোঝাতে চাইছি এটাই অনেকক্ষণ ধরে, যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, যে মানে সেন্টেন্সের মধ্যে ইদার ওয়ার্ড অ ক্লজ বা ফ্রেজ যে কোনো কিছু মডিফায়ার হতে পারে। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজেস বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এরা মডিফায়ার কাজ করে সাধারণত ইন জেনারেল। ওকে, এই হলো একটি টাইপ। নাও এরপরে প্রশ্নটা হচ্ছে যে আমরা কেমন ভাবে দেখবো, দেখো তাহলে এই তিনটে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এরা মডিফায়ার হচ্ছে, বাট পজিশন অনুযায়ী মডিফায়ার কত ধরনের, সাধারণত দু ধরনের। এক হচ্ছে প্রি মডিফায়ার, সেকেন্ড হচ্ছে পোস্ট মডিফায়ার, রাইট। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তাহলে প্রি এবং পোস্ট কাকে বলে, আশা করি বুঝতে পারছো। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। ওকে, চলো আলোচনা করা যায়। কাকে বলে প্রি মডিফায়ার, দেখো সরি, a pre-modifier is a word or group of words that come before the word they modify, usually a noun. প্রি-মডিফায়ার কাকে বলে, তাহলে একটি ওয়ার্ড হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, তারা কি করে না যে ওয়ার্ডকে মডিফাই করবে তার আগে ব্যবহৃত হবে স্পেসিফিক্যালি, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সেটি নাউন, ইউজুয়ালি নাউন। তাহলে নাউনের আগে আসবে, নাউনকে মডিফাই করবে, সেই জন্য প্রি মডিফায়ার। ওকে, তাহলে আবার বলছি, একটি ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, যারা কি করে সাধারণত নাউনের আগে আসবে এবং সেটিকে মডিফাই করবে। তাহলে দেখো আমরা মানে কমন ফর্মস অফ প্রি মডিফায়ার্স, সাধারণত কত ধরনের প্রি মডিফায়ার্স হতে পারে, যেমন ধরো আলোচনার পরে সেন্টেন্সে আমরা অবশ্যই করব, তার আগে আমরা একটু দেখে নিই। দেখো ডিটারমিনার্স হতে পারে প্রি মডিফায়ার্স, মানে নাউনের আগে আসবে এবং নাউনকে মডিফাই করবে। ওকে, ঠিক আছে। এ অ্যান্ড দি, সাম, মেনি, দিস, দ্যাট, মাই, হিজ, এটসেট্রা, প্রচুর এক্সাম্পলস হয়, আমি জাস্ট গুটি কয়েক দিয়েছি। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ইন দ্য পেন, তাহলে ইন দ্য পেন, ধরো কোনো বাক্যে রয়েছে হ্যাঁ ইন দ্য পেন, এই যে দ্য ব্যবহার করা হলো, এখানে পেনটিকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে। এখানে পেনটি, এই যে ডিটারমিনারটি মডিফিকেশনের কাজ করছে, তাহলে নাউনের আগে বসেছে, এবং দি এই ওয়ার্ডটি অ্যাকচুয়ালি তাহলে কাকে রেফার করছে, নির্দিষ্টভাবে ওই পেনটিকে, ডিটারমিনার্স এর কাজ করতে পারে। ওকে, এটা হচ্ছে প্রি মডিফায়ার্স। মানে কত ধরনের প্রি মডিফায়ার্স হতে পারে আমি একটু বলছি। ডিটারমিনার্স হতে পারে, অ্যাডজেক্টিভস হতে পারে, অ্যাডভার্বস হতে পারে। ওকে, দেখো অ্যাডজেক্টিভস হতে পারে, ধরো আমি যদি বলি টল গার্ল, ওকে, সি ইজ এ টল গার্ল, তাহলে কেমন ধরনের গার্ল, নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসানো হলো, ইউজ করা হলো টল, সেক্ষেত্রে প্রি মডিফায়ার। তার মানে যখনই কোনো নাউনের আগে ইউজ হচ্ছে, পূর্বে ব্যবহৃত হচ্ছে এবং সেই নাউনটিকে মডিফাই করছে, তাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার্স। তাহলে পজিশন অনুযায়ী মডিফায়ার দু ধরনের, প্রি অ্যান্ড পোস্ট। ওকে, বাট রেড, ক্লেভার, এটসেট্রা, ক্লেভার বয়, রেড ভেলভেট ফর এক্সাম্পল, তাহলে দেখো এগুলো অ্যাডজেক্টিভস এর কাজ করছে বা অ্যাডজেক্টিভস এর মতো রয়েছে এখানে এবং মডিফিকেশন করছে। পার্টিসিপলস, ওকে, প্রেজেন্ট অর পাস্ট, যেমন ধরো রানিং, ব্রোকেন, ব্রোকেন হার্ট, ওকে, ব্রোকেন ফ্লাওয়ার ভাস বা ব্রোকেন ভাস, তাহলে দেখো এই যে ভাসকে কে মডিফাই করছে, ব্রোকেন, পার্টিসিপলস। ওকে, সেরকমই নাউনও মডিফাই করে, মডিফায়ার্স হিসেবে কাজ করে, যেমন স্টোন ওয়াল, চিকেন স্যুপ, দেখো স্টোন ওয়াল, ওয়ালটা কেমন, স্টোন, মেড অফ স্টোনস। ওকে, তো এই যে এখানে এগুলো প্রি মডিফায়ার, এই যে মডিফাই করছে, আগে বসেছে, রাইট। অ্যাডভার্বস, ধরো এই যে অ্যাডভার্বস ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, কখনো কখনো হয়, ভেরি, কোয়াইট, এরা কি করে অ্যাডজেক্টিভস কে মডিফাইং অ্যাডজেক্টিভস এরা মডিফাই করে। তার মানে আমি কি বোঝাতে চাইছি, উদাহরণ দিয়ে একটু বোঝো ভালো করে। প্রি মডিফায়ার্স কারা কারা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রি মডিফায়ার্স এরা হয়। তার মানে কারা কারা হয়, দেখো অ্যাডভার্বস, নাউন্স, পার্টিসিপলস এবং হচ্ছে তোমার অ্যাডজেক্টিভস
ডিটারমিনার্স, এরা প্রি মডিফায়ার্স। প্রত্যেকবার এরা মডিফায়ারে বা অ্যাকচুয়ালি যে শব্দকে মডিফাই করছে তার আগে ব্যবহৃত হবে বা বসবে, ইউজ হবে। দেখো পোস্ট মডিফায়ার কাকে বলে? দেখো পোস্ট মডিফায়ার মানে পরিষ্কার এমন মডিফায়ার, মানে সেটি ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, সেটি পোস্ট মডিফায়ার। তার মানে কি? তার মানে হলো সিম্পল, সেটি সেন্টেন্সের দেখো কামস, কি বলেছে, কামস আফটার দ্য নাউন অর নাউন ফ্রেজ ইট মডিফাইজ। সিম্পলি তাহলে কোন নাউন বা নাউন ফ্রেজ তারপরে ইউজ হবে। যেমন প্রি মডিফায়ারের ক্ষেত্রে কি দেখেছি আমরা, আগে টল গার্ল, গার্লের আগে ইউজ হয়েছে, এক্ষেত্রে কি হবে, পরে আসবে, সেই জন্য পোস্ট মডিফায়ার। এখন পোস্ট মডিফায়ার 6টি ধরনের আমি এখানে মেনশন করেছি, যেমন অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল, অ্যাপোজিটিভ, ইনফিনিটিভ, এই রকম কিছু পোস্ট মডিফায়ারের নাম আমি এখানে নিয়েছি। জেনারেলি অনেকগুলো হতে পারে, কিছু কমন ফর্মস আমি আলোচনা করেছি। চলো দেখা যাক তারা কারা। দেখো কমন ফর্মস অফ পোস্ট মডিফায়ার্স, তাহলে তারা কারা আমি এখানে কিছু কিছু নাম নিয়েছি, ঠিক আছে। যেমন ধরো প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট। প্রিপোজিশনাল ফ্রেজ এই ক্ষেত্রে, এই সেন্টেন্সে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এগুলো পরে আবার আলোচনা করা আছে ইন ডিটেল। তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত তোমরা জানো যে এটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে। ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস যেটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ দিয়ে শেষ হবে, ঠিক আছে। সেই রকম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন দ্য বয় উইথ দ্য রেড হ্যাট, তাহলে দ্য বয় এই নাউনকে, এই যে দেখো পুরো প্রিপোজিশনাল ফ্রেজ এটি মডিফাই করছে, সেই জন্য এটি হচ্ছে এখানে, এই ক্ষেত্রে যেহেতু আমি পোস্ট মডিফায়ার আলোচনা করছি সেই জন্য আমি পোস্ট মডিফায়ারের নাম নিচ্ছি, যে এই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে পোস্ট মডিফায়ার কাজ করলো। ওকে, নেক্সট হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজেস। দেখো ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেটি টু দিয়ে শুরু হবে, ভার্ব থাকবে, ওকে, দেখো, এবং তারপরে মডিফায়াররা থাকে। তাহলে আ প্লেস টু স্টাডি ইন পিস, আ প্লেস টু স্টাডি ইন পিস, তাহলে ইনফিনিটিভ ফ্রেজেস এইগুলো দেখো কাকে, প্লেসকে মডিফাই করছে। প্লেসকে, এই যে ফ্রেজটি ইনফিনিটিভ ফ্রেজ, এটি কাকে মডিফাই করছে? এই প্লেসের পরে ইউজ হয়েছে, কামস আফটার দিস ওয়ান, দিস নাউন, ওকে। তারপরে দেখো সেই জন্য ইনফিনিটিভ ফ্রেজ এখানে পোস্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজ, দেখো রিলেটিভ ক্লজ তোমরা সবাই জানো, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ ক্লজ সাধারণত রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। দেখো হু, তাহলে দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ, দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ, তাহলে এই যে দ্য গার্ল, একে এর পরে ইউজ হয়েছে রিলেটিভ ক্লজ, পোস্ট মডিফায়ার, এবং কাকে মডিফাই করছে? দ্য গার্লকে, এই ক্ষেত্রে সেই জন্য এটি পোস্ট মডিফায়ার, রিলেটিভ ক্লজ। আমি দেখো এইভাবে বলে দিচ্ছি যে এরা সবাই, আমি বারবার বলছি এই কারণে তোমার বুঝতে সুবিধা হয়, যাতে না কোনো ডাউট থেকে যায়। দেখো পার্টিসিপল ফ্রেজেস, পার্টিসিপল ফ্রেজ, দ্য কার পার্কড আউটসাইড, দ্য কারটি পার্কড আউটসাইড, দেখো পার্টিসিপল এখানে পাস্ট হিসেবে ইউজ করা হয়েছে, দ্য কার পার্কড আউটসাইড। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে আশা করি তোমরা জানো, যে এরা সবাই এখানে সবগুলো যেগুলো আমি নাম নিয়েছি এগুলো সব পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, সবাই পরে এসেছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে জানো আশা করি যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, যেটি নাউনকে বা প্রোনাউনকে বা নাউন ফ্রেজকে মডিফাই করবে, ওকে। দ্য স্টুডেন্টস ইগার টু লার্ন, দ্য স্টুডেন্টস ইগার টু লার্ন, তাহলে এখানে নাউনের পরে ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ কাকে বলে? এমন ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে নাউন ফ্রেজ আর কি, যে কি করে অন্য একটি নাউনকে মডিফাই করে, তাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ কি? একটি গ্রুপ অফ ওয়ার্ডস মানে নাউন ফ্রেজ যেটি অন্য আরেকটি নাউনকে মডিফাই করে। তাহলে মাই ব্রাদার আ ডক্টর ইজ কামিং হোম, মাই ব্রাদার দেখো নাউন, তাকেই আবার মডিফাই করছে আরেকটি নাউন ফ্রেজ, ওকে, আ ডক্টর ইজ কামিং হোম, তাহলে এটি অ্যাপোজিটিভ ফ্রেজ, এর পরে ইউজ হয়েছে সেই জন্য পোস্ট মডিফায়ার, ওকে। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে। প্রত্যেকটি ক্ষেত্রে দেখো, প্রত্যেকটি ক্ষেত্রে কি হলো, পরে ইউজ হয়েছে, মাই ব্রাদারের পরে, দ্য স্টুডেন্টস এর পরে, দ্য কার পার্কড আউটসাইড, দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ। তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার, পার্টিসিপল ফ্রেজেস পোস্ট মডিফায়ার, অ্যাডজেক্টিভ ফ্রেজেস পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ ফ্রেজ পোস্ট মডিফায়ার, ঠিক আছে। আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পারলাম। দেখো
আমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব গ্রামেটিক্যাল রোল হিসেবে মডিফায়ারকে কতগুলো রূপে ভাগ করা যেতে পারে। এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, তোমরা কনফিউজড কিন্তু হবে না। তোমরা বলবে স্যার আপনি একবার বলছেন যে স্ট্রাকচার বা ফর্ম অনুযায়ী ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, পজিশন অনুযায়ী প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, আবার বলছেন গ্রামেটিক্যাল রোল অনুযায়ী। একটা জিনিস বোঝো, জিনিসটি হলো গিয়ে যেটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ তাদের মধ্যেই প্রি এবং পোস্ট আছে, আবার যেটি প্রি এবং পোস্ট তাদের মধ্যেই আমরা দেখবো যে এই গ্রামেটিক্যাল রুল অনুযায়ী হচ্ছে। তার কারণটা হলো আমি কি বলেছি যে আমি মডিফায়ারকে তাদের ক্লাসিফিকেশন কেমন ভাবে করলাম, একবার করছি পজিশন অনুযায়ী, একবার করছি স্ট্রাকচার অনুযায়ী, একবার করছি তোমার রোল অনুযায়ী। তাহলে দেখো মডিফায়ার তারা সেম, সেই ওয়ার্ডসই হবে, সেই ফ্রেজই হবে, সেই ক্লজই হবে, সেই তারা প্রি মডিফায়ারই হবে, আবার পোস্ট মডিফায়ারই হবে, বাট তাদের ফাংশন অনুযায়ী তাদেরকে কতগুলো রূপে দেখতে পাবো সেটি আমি আলোচনা করতে চলেছি। দেখো গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী, আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি আমি যখন এগুলো আলোচনা করব, এগুলো কিন্তু আমরা এখানে যখন আমি আলোচনা করবো ধরো অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ, বা প্রিপোজিশনাল ফ্রেজ বা ইনফিনিটিভ মডিফায়ার্স, আমি কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে শিখছি মডিফায়ার হিসেবে। অ্যাডজেক্টিভ ক্লজ আমি আলোচনা করতে যাচ্ছি না বা রিলেটিভ ক্লজ আমি আলোচনা করতে যাচ্ছি না, তাই তোমরা এখানে আশা করবে না যে আমি ক্লজকে ভেঙে বলবো, এটা একেবারেই না। বাট মডিফায়ার হিসেবে তারা কেমন, তারা আমি যখন ক্লজের ভিডিও আপলোড করবো তখন অবশ্যই এগুলো আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খ ভাবে। তো চলো শুরু করছি বেসড অন গ্রামেটিক্যাল রোল। প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। তাহলে অ্যাডজেক্টিভ মডিফায়ার কাকে বলে? তাহলে সেন্টেন্সে যদি যখন অ্যাডজেক্টিভ একটি ওয়ার্ড মডিফায়ারের কাজ করবে সেটি অ্যাডজেক্টিভ মডিফায়ার। ওকে, যেমন ধরো তাহলে অ্যাডজেক্টিভ মডিফায়ার কাকে বলে? সিম্পল, দেখো words that modify nouns or pronouns describing quality, quantity, number, color। তার মানে অ্যাডজেক্টিভের যে কি রোল, নাউন বা প্রোনাউনকে যখন সে কি করে, কোয়ালিফাই করে, মডিফাই করে। তাহলে ধরে নাও একটি সেন্টেন্স তুমি পড়ছো, সেই সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে, হ্যাঁ, সে হচ্ছে কি করছে, সেই নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সে তাহলে কি ইউজ হয়েছে? অ্যাডজেক্টিভ মডিফায়ার, রাইট? ধরো ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে এইভাবে বোঝাই বুঝতে পারবে। যেমন ধরো আমি যদি বলি দ্য রেড অ্যাপল ইজ সুইট, রাইট? তাহলে রেড অ্যাপল ইজ সুইট এখানে একটু ভালো করে বুঝে নাও। দ্য রেড অ্যাপল ইজ সুইট, অ্যাপল কি, এখানে অ্যাপল নাউন, এই নাউনকে কে কোয়ালিফাই করেছে? রেড। তার মানে এই অ্যাপেলকে বা এই নাউনকে রেড মডিফাই করছে। আপেলটি কেমন? লাল। তাহলে এই সেন্টেন্সে আমরা কি দেখব? কে ইউজ হয়েছে না? অ্যাডজেক্টিভ মডিফায়ার ইউজ হয়েছে। সিমিলারলি পরের আ ব্রেভ সোলজার ফট হার্ড, তাহলে সোলজার নাউন, তাকে কে কোয়ালিফাই করছে বা কে মডিফাই করছে? এখানে সে কেমন সোলজার? ব্রেভ। তাহলে এই দেখো এখানে এই নাউনের পাশে ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে এই সোলজারকে কে মডিফাই করছে? এই অ্যাডজেক্টিভটি। তাহলে এখানে আমরা ধরে নেব এই সেন্টেন্সে কি ইউজ হয়েছে? অ্যাডজেক্টিভ মডিফায়ার, রাইট? বেশ, নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা আগে কি কি পড়লাম, তাহলে এখন আমরা কি শিখলাম? ওয়ার্ড হিসেবে, তাহলে অ্যাডজেক্টিভ মডিফায়ার। এবার আমরা শিখবো ফ্রেজ হিসেবে। অ্যাডজেক্টিভ ফ্রেজেস মডিফায়ার হিসেবে কাজ করে। তার মানে একটি সেন্টেন্সে যখন অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ হবে তখন আমরা তাকে বলবো যে মডিফায়ার হিসেবে কাজ করেছে কে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। সিমিলার অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? একটি সেন্টেন্সে যখন গ্রুপ অফ ওয়ার্ডসে কার রোল প্লে করবে? অ্যাডজেক্টিভের রোল প্লে করবে। তাহলে অ্যাডজেক্টিভের রোল যদি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা হয় তাহলে সেই সেন্টেন্সে সেই গ্রুপ অফ ওয়ার্ডস কি করছে না নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। ঠিক আছে, যেমন ধরো অ্যাডজেক্টিভ ফ্রেজেস কাকে বলে দেখো, a phrase group of words that functions as an adjective modifying a noun or pronoun। তার মানে একটি সেন্টেন্সে যখন এই সেন্টেন্সে আমরা দেখব যে এই ফ্রেজটি কার কাজ করছে, অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, তখন বুঝে নিতে হবে যে এখানে যে মডিফায়ারটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে মডিফায়ারটি রয়েছে সেটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দ্য ম্যান উইথ দ্য লং বিয়ার্ড স্পোক ওয়াইজলি, তাহলে দ্য ম্যান এটি হচ্ছে নাউন, সে কেমন না উইথ দ্য লং বিয়ার্ড। দেখো এই যে উইথ দ্য লং বিয়ার্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। লং বিয়ার্ড দেখো ডিসকাস করছে বা বলা যেতে পারে মডিফাই করছে, কোয়ালিফাই করছে উইথ দ্য লং বিয়ার্ড। তাহলে এই ক্ষেত্রে এই সেন্টেন্সে আমরা কি ইউজ হয়েছে দেখতে পেলাম? অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফাই হিসেবে ইউজ হয়েছে। তাহলে তোমাকে শিখতেটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখতে হবে, হ্যাঁ অবশ্যই শিখতে হবে। বাট ধরো একটা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে এখানে কোন ধরনের মডিফায়ার রয়েছে তুমি চিহ্নিত করো, আইডেন্টিফাই করো। তাহলে তোমাকে বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ সেক্ষেত্রে সেই লাইনে মডিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, নেক্সট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। দেখো তাহলে আমরা
জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কাকে বলে। সিম্পল, একটি ডিপেন্ডেন্ট ক্লজ যেটি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, এবং সে নাউনকে ডিসকাস বা ডেসক্রাইব করবে। তাহলে নাউন বা তোমার হচ্ছে যে তাকে নাউনকে ডিসকাস বা ডেসক্রাইব করবে এবং সেটি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, তাকে বলা হয় রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আবার বলছি, এখানে আমি বিস্তারিত বলছি না, পরে অবশ্যই আলোচনা করবো। তাহলে দেখো কোনো সেন্টেন্সে যখন আমরা দেখবো যে রিলেটিভ ক্লজ ইউজ হয়েছে এবং সেই রিলেটিভ ক্লজটি সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সে মডিফায়ারের কাজ করেছে, তাহলে ধরে নিতে হবে যে রিলেটিভ ক্লজ হচ্ছে সেই ক্ষেত্রে মডিফায়ার। ওকে, তো তোমাকে এইভাবে চিহ্নিত করতে হবে, কারণ আইডেন্টিফিকেশন তোমাকে করতে দিতেই পারে। তাহলে দেখো, দ্য উইমেন হু টিচেস আস ইংলিশ ইজ কাইন্ড, তাহলে দ্য উইমেন ইজ কাইন্ড, দ্য উইমেন ইজ কাইন্ড। এইবারে দ্য উইমেন, এই যে দেখো নাউনকে, দেখো এই যে নাউনকে, তাহলে কে মডিফাই করছে এখানে? কে মডিফাই করছে? পার্টিকুলার তোমার যদি ক্লজ সম্পর্কে পূর্ণ ধারণা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে রিলেটিভ ক্লজ মডিফাই করছে। তাহলে এই ক্ষেত্রে এই সেন্টেন্সে এই রিলেটিভ ক্লজ হলো মডিফায়ার। তো তোমাকে চিহ্নিত করতে গেলে এটা বুঝতে হবে যে এই সেন্টেন্সে তাহলে রিলেটিভ ক্লজ মডিফায়ারের কাজ করেছে। ওকে, যেমন ধরো দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ অন দ্য সেলফ, তাহলে দ্য বুক এই যে নাউন, দ্য বুক এটা হতে পারতো দ্য বুক ইজ অন দ্য সেলফ, কিন্তু এই বুককে আরো বেশি কি করলো দেখো, ক্ল্যারিফাই করছে, ভিভিডলি ডিসকাস করছে বা ভিভিডলি ডেসক্রাইব করছে। দেখো দ্যাট ইউ গেভ মি, যেটি তুমি আমাকে দিয়েছিলে, এটি। তাহলে এখানে এই সেন্টেন্সে আমরা দেখলাম যে রিলেটিভ ক্লজ বা ডিপেন্ডেন্ট তোমার হচ্ছে যে রিলেটিভ ক্লজ বা বলা যেতে পারে যে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ কি হিসেবে কাজ করেছে? মডিফায়ার হিসেবে কাজ করেছে। ওকে, চল, আশা করি বুঝতে পারছো। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার্স। তাহলে সিমিলার অ্যাডভার্ব মডিফায়ার একেবারে তাই। দেখো যেমনটি আমরা দেখলাম অ্যাডজেক্টিভ ক্ষেত্রে, অ্যাডভার্ব মডিফায়ার মানে কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব সে, তাহলে অ্যাডভার্ব মডিফায়ার কাকে বলে? সিমিলারলি আগের ক্ষেত্রে যেমন দেখেছি, প্রথমে দেখবো ওয়ার্ড আকারে অ্যাডভার্ব মডিফায়ার, তারপর দেখবো ফ্রেজ আকারে অ্যাডভার্ব ফ্রেজেস, তারপর দেখবো অ্যাডভার্বিয়াল ক্লজ আকারে। তাহলে একটি সেন্টেন্সে যখন একটি অ্যাডভার্ব ইউজ হয়েছে এবং সে যখন মডিফায়ারের কাজ করছে তখন তাকে ধরে নিতে হবে আমরা সেই সেন্টেন্সে কি ইউজ হয়েছে, তাহলে অ্যাডভার্ব মডিফায়ার্স। ওকে, দেখো হোয়াটস দ্যাট মডিফাই ভার্বস কাকে বলে? তাহলে words that modify verbs, adjective or other adverbs, তাহলে আমরা জানি এটি অ্যাডভার্বের কাজ, সে সেন্টেন্সে বসে অন্য ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই বা কোয়ালিফাই করে। তাহলে একটি সেন্টেন্সে যখন আমরা দেখবো যে ভার্ব তোমার অ্যাডভার্ব ইউজ হয়েছে, সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব ইউজ হয়েছে এবং সে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করছে, তাহলে তখন আমরা কি বলবো যে সেই সেন্টেন্সে কি ইউজ হয়েছে? অ্যাডভার্বিয়াল মডিফায়ার। যেমন ধরো সি র্যান কুইকলি, সি র্যান কুইকলি, সি র্যান ভার্ব, সে ছুটে চলেছে, অ্যাকচুয়ালি ছুটে চলেছে না, ছুটে ছিল, দৌড়েছিল। কেমন দৌড়েছিল? কুইকলি। তাহলে এই যে অ্যাডভার্বটি, হ্যাঁ, এই যে অ্যাডভার্বটি সে দেখো এখানে ভার্বকে মডিফাই করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন মডিফায়ার ইউজ হচ্ছে বলে ধরলাম? অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব মডিফায়ার। আর এই এক্সাম্পলটা বোঝাচ্ছি না, ইজ ভেরি টল। সিমিলারলি তারপর দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো সিম্পল অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? সেন্টেন্সে সে অ্যাডভার্ব ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস, সে সেই সেন্টেন্সে কার ভূমিকা পালন করবে? অ্যাডভার্বের ভূমিকা পালন করবে। তার মানে একটি গ্রুপ অফ ওয়ার্ডস সে কি করবে? সেই সেন্টেন্সে অন্য ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে সে মডিফাই বা কোয়ালিফাই করবে। তাহলে দুটো, তিনটে, চারটে ওয়ার্ড যখন একটি সেন্টেন্সে অন্য ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তখন তাকে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মডিফায়ার হিসেবে কাজ করেছে। দেখো a phrase that functions as an, কাকে বলে বলা আছে, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, a phrase that functions as an adverb modifying verb, adjective or another adverb, যেটা আমি একটু আগে বললাম। যেমন ধরো he worked with great effort, she answered in a polite tone, he worked, সে কাজ করেছিল, কেমন করে? with great effort। তাহলে দেখো এই যে এই ফ্রেজটি এই ক্ষেত্রে কার কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। সে কাকে মডিফাই করছে? ওয়ার্কড কে মডিফাই করছে, হি ওয়ার্কড। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম উইথ গ্রেট এফর্ট, এটা হচ্ছে ফ্রেজ, একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটি এই সেন্টেন্সে মডিফায়ার। সি আনসার্ড, সে উত্তর দিয়েছিল, কেমন করে উত্তর দিয়েছিল? ইন আ পোলাইট টোন। তাহলে দেখো সি আনসার্ড ভার্ব, সেই ক্ষেত্রে এই পোলাইট টোন এখানে এই ফ্রেজটি অ্যাডভার্বের কাজ করছে। ঠিক আছে, এই জন্য এখানে কি মডিফায়ার হিসেবে কিভাবে ইউজ হয়েছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো সিমিলার, একই রকম সেন্টেন্সে যখন অ্যাডভার্বিয়াল ক্লজ মডিফায়ারের কাজ করবে তখন আমাদের বলবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ মডিফায়ার হয়েছে সেক্ষেত্রে। যেমন দেখো ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট মডিফাই, অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে?
ক্লজ যেটি সেই সেন্টেন্সে থাকা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে, ওকে, বা কোয়ালিফাই করে। দেখো কি বলছে, আই উইল ওয়েট আনটিল দ্য সান সেটস, আমি অপেক্ষা করব কতক্ষণ, যতক্ষণ না সূর্য অস্ত যায় আমি অপেক্ষা করব। তাহলে এই সেন্টেন্স, এই যে দেখো আনটিল দ্য সান সেটস, অ্যাডভার্বিয়াল ক্লজ। হি র্যান বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, সে ছুটেছিল কেন, বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড। তাহলে দেখো এইগুলোকে মডিফাই করছে, এগুলোকে মডিফাই করছে। তাহলে এই ক্লজ যখন এটিকে মডিফাই করছে বা এটিকে যখন এই ক্লজটি মডিফাই করছে, তাহলে এই সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজ মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে। তাহলে যখন একটি ক্লজ দেখো সেই সেন্টেন্সের ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে কি র্যান ভার্ব, হ্যাঁ, এই যে একে মডিফাই করছে, তাহলে এই ক্ষেত্রে বুঝে নিতে হবে। দেখো সিম্পল, তাহলে মডিফায়ার হিসেবে তুমি বুঝবে কখন, যখন তুমি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, রিলেটিভ ক্লজ এগুলোর পূর্ণ ধারণা রাখবে, তখন দেখবে তুমি মডিফায়ার আরামসে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছো। দেখো এরপর আমরা আলোচনা করব পার্টিসিপিয়াল মডিফায়ার্স। তাহলে পার্টিসিপিয়াল মডিফায়ার্স কাকে বলে? যখন একটি সেন্টেন্সে পার্টিসিপল, প্রেজেন্ট অথবা পাস্ট, সেগুলো ইউজ হয়েছে এবং সেগুলো মডিফায়ারের কাজ করছে, তখন তাকে বলা হয় পার্টিসিপিয়াল মডিফায়ার্স। যেমন চলো এক্সাম্পল দেখা যাক, বুঝতে পারবো। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি হয়ে থাকবে, পাস্ট পার্টিসিপল ইবি, এন এগুলো দিয়ে থাকবে। দেখো দ্য বার্নিং ক্যাট, তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, তার কাজ কি? নাউনকে ডিসকাস করা বা ডেসক্রাইব করা বা মডিফাই করা। যেমন ধরো আমরা যদি দুটো সেন্টেন্স দেখি বুঝতে পারবো। দ্য বার্নিং ক্যান্ডেল, কি বলেছে দেখো, দ্য বার্নিং ক্যান্ডেল মেল্টেড ফার্স্ট, দ্য বার্নিং ক্যান্ডেল মেল্টেড ফার্স্ট। তাহলে এই লাইনে বার্নিং প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল বার্নিং কি করছে, সে এই নাউনকে মডিফাই করছে। ক্যান্ডেল, কেমন ক্যান্ডেল? বার্নিং ক্যান্ডেল। তাহলে এই লাইনে কি ইউজ হয়েছে? পার্টিসিপিয়াল মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। নেক্সট সেন্টেন্স, দ্য টায়ার্ড সোলজার স্লেপ্ট, সোলজার কেমন সোলজার? টায়ার্ড। তাহলে এই যে নাউনকে, এই যে দেখো ইডি পাস্ট পার্টিসিপল, সে কি করেছে? মডিফাই করেছে। তাহলে এই যে দুটো সেন্টেন্স এখানে আমরা দেখলাম পার্টিসিপিয়াল মডিফায়ার কাজ করছে। ওকে, নেক্সট হচ্ছে ইনফিনিটিভ মডিফায়ার্স। ইনফিনিটিভ মডিফায়ার কাকে বলে? খুব সিম্পল, দেখো ইনফিনিটিভ ফ্রেজ তোমরা আশা করি জানো যে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে। টু দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে মডিফায়ার্স থাকবে। তাহলে যখন কোনো সেন্টেন্সে ইনফিনিটিভ ফ্রেজগুলো মডিফায়ারের কাজ করে, তখন আমরা ধরে নেব ইনফিনিটিভ মডিফায়ার রয়েছে সেখানে। তাহলে দেখো নাউনকে, ভার্বকে, ঠিক আছে, মডিফাই করে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন এক্সাম্পল দেখা যাক, হি নিডস আ রুম টু স্টাডি ইন, আই ওয়ার্কড হার্ড টু সাকসিড। পুরোটা ভালো করে পড়ো। হি নিডস আ রুম, তার একটি রুম প্রয়োজন, কিসের জন্য, কেন? টু স্টাডি ইন। আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, কেন না? টু সাকসিড। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এই সেন্টেন্সে এই যে টু স্টাডি ইন বা টু সাকসিড, এই যে দেখো এই যে এই দুটো ফ্রেজ, যেগুলো ইনফিনিটিভ ফ্রেজ, বুঝতেই পারছো, টু ইউজ হয়েছে, ভার্ব আছে, তারপরে দেখো টু সাকসিড এরকম আছে। এরা কি করছে? এদেরকে মডিফাই করছে, ঠিক আছে। হি নিডস আ রুম, কেন না? টু স্টাডি ইন। তাহলে এক্ষেত্রে এই যে বললাম পারপাস, ইন্টেনশন, রেজাল্ট এগুলো বোঝাবে। তাহলে হি নিডস আ রুম, পারপাসটা কি? আই ওয়ার্কড হার্ড, পারপাসটা কি? না, টু সাকসিড। এই ক্ষেত্রে তাহলে ইনফিনিটিভ মডিফায়ার্স এর কাজ করেছে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে, তাহলে এখানে কিছু না, তুমি দেখবে ইনফিনিটিভ ফ্রেজ আছে, সেই ইনফিনিটিভ ফ্রেজ সামনের এই এদেরকে মডিফাই করছে, নাউনকে অথবা ভার্বকে। কি ইন্ডিকেট করে? না, তার পারপাস বুঝিয়ে। তাহলে হি নিডস আ রুম, আই ওয়ার্কড হার্ড, ওকে, টু সাকসিড। নেক্সট আমরা আলোচনা করব প্রিপোজিশনাল ফ্রেজ মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ মডিফায়ার কাকে বলে? সিম্পল, একটি সেন্টেন্সে যখন তুমি লক্ষ্য করবে যে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে এবং সে ইদার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করছে, মডিফাই করছে, তখন তুমি ধরে নেবে যে সেখানে প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাই ইউজ করা হয়েছে সেই সেন্টেন্সে। ফর এক্সাম্পল দেখো, প্রিপোজিশনাল ফ্রেজেস ফাংশনিং অ্যাজ মডিফায়ার্স ইদার অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? তোমরা জানো আশা করি একটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং সেটি শেষ হবে হয় নাউন বা নাউন ফ্রেজ দিয়ে, রাইট? ওকে, নাউন প্রনাউন নাউন ফ্রেজ দিয়ে, সেটিকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে সেন্টেন্সে তুমি লক্ষ্য করবে যে এগুলো এটি আছে কিনা, এবং লক্ষ্য করবে যে সেই সেন্টেন্সে সেটি ফাংশন করছে কার মতো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কিনা। তখন তুমি শিওর হয়ে যাবে যে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাই ইউজ করা হয়েছে। যেমন দ্য বয় ইন দ্য ব্লু জ্যাকেট ইজ মাই কাজিন। তাহলে দেখো দ্য বয় ইন দ্য ব্লু জ্যাকেট ইজ মাই কাজিন। তাহলে দ্য বয় ইজ মাই কাজিন, কিন্তু এই বয়টি কেমন? নাউন, ধরো দ্য বয় নাউন, নাউনকে কোয়ালিফাই করছে। কে কোয়ালিফাই করছে? এই দেখো ইন দ্য ব্লু জ্যাকেট। তাহলে দেখো আমি কি বলেছিলাম? প্রিপোজিশনাল ফ্রেজ, একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং বলেছিলাম নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ দিয়ে শেষ হবে। দেখো দ্য ব্লু জ্যাকেট, ওকে, ব্লু জ্যাকেট।
তাহলে দেখো, তাহলে এই যে ইন দ্য ব্লু জ্যাকেট দেখেই তুমি বুঝতে পারবে যে এটি প্রিপোজিশনাল ফ্রেজ। এবং কোনো সেন্টেন্সে তুমি যদি আইডেন্টিফাই করবে কি করে যে প্রিপোজিশনাল ফ্রেজ মডিফায়ার আছে কিনা, তুমি দেখবে যে সেখানে নাউনকে এই প্রিপোজিশনাল ফ্রেজটি কি করেছে, মডিফাই করেছে, এবং সেখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। সিমিলারলি পরেরটাতে চলে এসো, শি শ্যাং উইথ গ্রেট ইমোশন। দেখো, শি স্যাং, সে গান গেয়েছিল, কেমন, অ্যাডভার্বের কাজ করছে। দেখো উইথ গ্রেট ইমোশন, তাহলে দেখো এই যে ভার্ব, এই ভার্বকে কি করলো, মডিফাই করলো উইথ গ্রেট ইমোশন। এই যে দেখো ফ্রেজটি উইথ গ্রেট ইমোশন, তাহলে দেখো উইথ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, ইমোশন দিয়ে শেষ হচ্ছে। আমি কি বলেছিলাম, প্রিপোজিশনাল ফ্রেজ চেনার সহজ উপায় কি, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ দিয়ে শেষ হবে। তাহলে তুমি বুঝতে পেরে যাবে যখন এখানে প্রিপোজিশনাল ফ্রেজ আছে এবং সে কি করছে, কি ভার্বকে কি করছে, মডিফাই করছে, তাহলে সেটি কি হবে, অবশ্যই অ্যাডভার্ব হবে। কারণ আমরা জানি অ্যাডভার্ব কাকে বলে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে। ওকে, এই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট হচ্ছে অ্যাপোজিটিভ মডিফায়ার্স। ওকে, একটু আগেই বলেছিলাম আমি অ্যাপোজিটিভ কাকে বলে। দেখো, নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক আছে, আরেকটি নাউনকে মডিফাই করবে। তাহলে নাউন অর নাউন ফ্রেজ দ্যাট রিনেমস, a noun or a noun phrase that renames or further identifies another noun, appositive। একটি নাউন আরেকটি নাউনকে মডিফাই করবে। যেমন my friend a skilled carpenter built the deck, my friend built the deck, my friend নাউন, আমার ফ্রেন্ড এই ডেকটি তৈরি করেছিল। আমার ফ্রেন্ড কেমন, স্কিল্ড কার্পেন্টার। তাহলে দেখো এই যে স্কিল্ড কার্পেন্টার, এই যে পুরোটি ফ্রেজটি, এটি এখানে কার কাজ করছে, দেখো এটি নাউন ফ্রেজ, স্কিল্ড কার্পেন্টার। তাহলে এই নাউন ফ্রেজটি এই নাউনকে মডিফাই করছে, সেই জন্য এই সেন্টেন্সে কি ব্যবহার করা হয়েছে, অ্যাপোজিটিভ মডিফায়ার। ওকে, যেমন দ্য সিটি দিল্লি ইজ ক্রাউডেড, তাহলে দ্য সিটি ইজ ক্রাউডেড বলা যেত, হ্যাঁ, বা দিল্লি ইজ ক্রাউডেড বলা যেত। দেখো সিটি দিল্লি ইজ ক্রাউডেড, তাহলে এই যে সিটি নাউন, একে দেখো এই নাউনটি কি করলো, আবার মডিফাই করছে। সেই জন্য আমরা কি বললাম, নাউন ফ্রেজ অথবা নাউন যদি আরেকটি নাউনকে মডিফাই করে তখন ধরে নিতে হবে এখানে কি ব্যবহার করা হয়েছে, অ্যাপোজিটিভ মডিফায়ার। ওকে, নেক্সট হচ্ছে লিমিটিং মডিফায়ার্স। ওকে, লিমিটিং মডিফায়ার কাকে বলে, নামটা শুনেই বুঝতে পারছো যে লিমিটিং মডিফায়ার্স মানে, দেখো, রেস্ট্রিক্ট অর লিমিট দ্য মিনিং অফ অ্যানাদার ওয়ার্ড অফন বাই শোয়িং এক্সটেন্ট, ইনক্লুশন অর এক্সক্লুশন। দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রথমে যখন বোঝাচ্ছিলাম যে মডিফায়ার কাকে বলে, বলেছিলাম যে ডিসকাস করে, ডেসক্রাইব করে, অ্যাড করে, ক্ল্যারিফাই করে, বা হচ্ছে তোমার ভিভিডলি বলে, ঠিক আছে। সেরকমই মডিফায়ার্স যখন রেস্ট্রিক্ট করে দেয় বা লিমিট করে দেয় বা কমিয়ে দেয় বা হ্রাস করায়, যেমন ধরো সেগুলোকে বলা হচ্ছে লিমিটিং মডিফায়ার। লিমিটিং মডিফায়ারের অনেকগুলো ফর্ম থাকতে পারে, অনেক নিয়ম আছে। যেমন ধরো লিমিটিং মডিফায়ার কতগুলো কমন এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো বলছে only, just, even, merely, simply, almost, hardly, at least, at most, এগুলো কমন লিমিটিং মডিফায়ার্স। আরো অনেক কিছুগুলো রয়েছে। এরা কি করে, যখন সেন্টেন্সে ইউজ হবে দেখবে তার অর্থটিকে যেন সে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। ফর এক্সাম্পল, সেই জন্য এদেরকে বলা হয় লিমিটিং মডিফায়ার। দেখো, she only wants to help, she only wants to help, রাইট। দেখো, তাহলে অনলি মডিফাইজ ওয়ান্টস, এই যে অনলি, এই যে দেখো অনলি কেন বলা হচ্ছে লিমিটিং মডিফায়ার, এ কি করেছে, এই ওয়ান্টস কে, তার মিনিং কে কি করেছে, মডিফাই করেছে, মানে রেস্ট্রিক্ট করে দিয়েছে। সে শুধুমাত্র হেল্প করতে চায়। ওকে, হি অলমোস্ট পাসড দ্য টেস্ট, অলমোস্ট, দেখো এই যে অলমোস্ট শব্দটি কি করলো, পাসের এই যে মডিফাই করলো পাসকে, এবং হচ্ছে যে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, মানে পার্টিকুলার একটি ওয়ার্ড ইউজের মাধ্যমে দেখো তার অর্থকে রেস্ট্রিক্ট বা লিমিটেড করে দেওয়া হলো, মানে কমিয়ে দেওয়া হলো, হ্রাস করা হলো, বা বেশি তোমার কি বলবো যে এক্সপ্যান্ড করা হলো না। সেই জন্য এদেরকে বলা হচ্ছে লিমিটিং মডিফায়ার। সি অনলি, হি অলমোস্ট, এই হলো তোমার, দেখো গ্রামেটিক্যাল রুল অনুযায়ী 11টা আমি আলোচনা করলাম, 11 মডিফায়ার্স। এরপর আমি যেগুলো আলোচনা করব, যেগুলো সাধারণত তোমাদের এক্সামে আসে, সেগুলো কি, সেগুলো হলো এরার। এই যে এতগুলো রয়েছে দেখো, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, ক্লজ আকারে, ফ্রেজ আকারে, বা এই যে ধরো তোমার এতগুলো গ্রামেটিক্যাল রুল অনুযায়ী কখনো কখনো মডিফায়ার হিসেবে আমাদের একটু মানে বুঝতে ভুল হয় বা ভুল হয়ে যায় বা এরার হিসেবে ধরা হয়। তাদেরকে কি কি, চলো আমরা জেনে নিই। প্রথমে আমরা যেটা জানবো, মিসপ্লেসড মডিফায়ার কাকে বলে। দেখো, মিসপ্লেসড নামটা শুনেই বুঝতে পারছো যে মিসপ্লেসড মডিফায়ার কাকে বলবো।
মিসপ্লেসড মানে কি, যে ক্ষেত্রে যে জায়গায় ইউজ করা বা প্লেসড হওয়ার প্রয়োজন ছিল সেই জায়গায় না ইউজড হয়ে, না প্লেসড হয়ে একটু দূরে, ফার অ্যাওয়ে একটু দূরে যখন ইউজড হয় তখন তাকে বলা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। যেমন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো কি বলছে, a misplaced modifier is placed too far away from the word it's supposed to describe or modify। তাহলে এই মডিফায়ারটা ভালো করে বোঝো, এটা এরর হিসেবে ধরা হচ্ছে। এই যে মডিফায়ারটা যে ক্ষেত্রে যাকে মডিফাই করছে সেক্ষেত্রে না ইউজড হয়ে যখন প্লেসড ফার অ্যাওয়ে দূরে ইউজড হবে তখন তাকে বলা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। ওই যে মিসপ্লেসড মডিফায়ার, ঠিক আছে। সাধারণত এইগুলো যখন ইউজ করা হয় কি হয়, আমাদের বুঝতে অসুবিধা হয়, ইট ক্রিয়েটস অ্যাম্বিগুইটি, ওকে, ইললজিক্যাল মনে হয় বা হিউমোরাস মনে হয়। তাহলে সেন্টেন্সটি পড়লে আমার মনে হবে এটি কি করে সম্ভব, বা কি করে সম্ভব ব্যাপারটা না আমরা যেন পুরো ক্লিয়ার মিনিং বুঝতে পারবো না, অ্যাম্বিগুয়াস মনে হবে, ইললজিক্যাল মনে হবে এবং হাসি বা হচ্ছে যে তোমার হিউমার আসবে। যেমন এই এক্সাম্পলটা নাও, তাহলে দেখবে বুঝতে পারবে। হি নিয়ারলি ড্রোভ দ্য কার ফর 6 hours a day। হি নিয়ারলি ড্রোভ দ্য কার, তাহলে দেখো এই লাইনের মধ্যে আমরা দেখবো এখানে মডিফায়ার ইউজ করা হয়েছে, বাট এটি মিসপ্লেসড মডিফায়ার। কেন মিসপ্লেসড মডিফায়ার? হি নিয়ারলি ড্রোভ দ্য কার ফর 6 hours a day। তাহলে এই নিয়ারলিটি কার পাশে ইউজ হয়েছে? ড্রোভের পাশে। বাট মানেটা বুঝে দেখো তো, এই লাইনটি পড়লে আমাদের মনে হচ্ছে না যে লাইনটি পুরো ক্লিয়ার নয়, ইললজিক্যাল মনে হচ্ছে, একটু অ্যাম্বিগুয়াস মনে হচ্ছে। কেন? কারণ এই লাইনের অর্থটা কি, সে অলমোস্ট গাড়িটি যেন চালাতে গিয়েছিল বাট গাড়িটি চালাচ্ছে না বা চালায়নি, চালনা করেছিল না, ওকে, তাহলে চালনা করেছিল না। হি নিয়ারলি ড্রোভ দ্য কার ফর 6 hours a day, এটি মানে হচ্ছে না। তার মানে দেখো সিম্পল, the modifier nearly is placed next to drove, making it seem like, এইখানটা ভালো করে বোঝো, he almost drove the car but it didn't। এটা কি সত্যি? ইন্টেন্ডেড মিনিংটা তো সেটা ছিল না। তাহলে যখন এই যে এখানে এই মডিফায়ারটা এখানে ইউজ হলো ড্রোভের পাশে, তখন স্পিকারের যে ইন্টেন্ডেড মিনিং সেটা আমাদের কাছে অ্যাম্বিগুয়াস বলে মনে হলো। এর কারেক্ট ভার্সন কি? তাহলে এই রকম সেন্টেন্স দেখলে তুমি বুঝে নেবে এটা মিসপ্লেসড মডিফায়ার। এই লাইনটি পড়লে তোমার মনে হবে, কারণ এই মানেটা পরিষ্কার নেই, সে গাড়িটি চালনা অলমোস্ট করতে যাচ্ছিল বাট করেছিল না, এটি হচ্ছে মানে, বাট এটা তো ইন্টেন্ডেড মিনিং নয়। তাহলে এইরকম যখন তুমি দেখবে তুমি বুঝবে যে এই নিয়ারলিটি এটা মিসপ্লেসড হয়েছে, এখানে এটি ইউজ হওয়ার কথা না। তাহলে এটি কোথায় ইউজ হওয়ার কথা? দেখো কারেক্ট ভার্সন কি হবে? কারেক্ট ভার্সন হবে হি ড্রোভ দ্য কার, দেখো he drove the car for nearly 6 hours a day। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে নিয়ারলিটি, তখন ড্রোভ কে মডিফাই করছিল বাট এই মুহূর্তে কাকে মডিফাই করছে? 6 hours কে মডিফাই করছে। তাহলে এটার ডিটেইলে তুমি বুঝতে পারলে যে সে কার চালিয়েছিল, চালনা করেছিল কতক্ষণ? 6 ঘন্টা প্রায়। এটি পরিষ্কার, মানে এটি বলা উচিত ছিল মিসপ্লেসড মডিফাই, ওইটিকে বলা হয়। দেখো মানে ওই রকম ভাবে যখন ইউজ করা হয়। যেমন আরেকটা উদাহরণ যদি দেওয়া যায়, হি স আ বার্ড লুকিং থ্রু হিজ বাইনোকুলার। দেখো হি স আ বার্ড লুকিং থ্রু হিজ বাইনোকুলার্স। তাহলে দেখো এখানেও আমরা দেখবো যে এই যে হি স আ বার্ড লুকিং থ্রু হিজ বাইনোকুলার্স, এটিও মিসপ্লেসড। কেন? কারণ এখানে আমাদের যেন মনে হচ্ছে যে বার্ডটি বাইনোকুলারের ভেতর দিয়ে দেখছে। হি স আ বার্ড, সে একটি বার্ড দেখেছিল, লুকিং থ্রু হিজ বাইনোকুলার্স, যেন বাইনোকুলারের ভেতর দিয়ে বার্ডটি দেখছে, এটিকে বলা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। এটি তাহলে দেখো কি বলা উচিত ছিল? লুকিং থ্রু হিজ বাইনোকুলার্স হি স আ বার্ড, এটি অ্যাকচুয়ালি অরিজিনাল সেন্টেন্স হওয়া উচিত ছিল। তাহলে মিসপ্লেসড মডিফায়ার কাকে বলে? যখন যে জায়গায় যে মডিফাই মানে যাকে মডিফাই করা হচ্ছে তার পাশে ইউজ না হয়ে একটু দূরে অন্য জায়গায় ইউজ হবে এবং আমাদের মনে হবে যে এটা অ্যাম্বিগুয়াস, ইললজিক্যাল, তখন বুঝে নিতে হবে এটি মিসপ্লেসড মডিফায়ার। এই যে লুকিং থ্রু হিজ বাইনোকুলার্স হি স আ বার্ড, কিন্তু তখন সেই সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে যেন বার্ডটি বাইনোকুলারের ভেতর দিয়ে দেখছে, রাইট? নেক্সট হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, প্রচুর এক্সামে এসেছে ড্যাংলিং মডিফায়ার। দেখো ড্যাংলিং কথার অর্থ কি? হ্যাঙ্গিং। ড্যাংলিং কথার বাংলা অর্থ কি? ঝুলন্ত, বা যেটাকে হ্যাঙ্গিং বলা যেতে পারে। কি এমন হলো যার জন্য হ্যাঙ্গিং বা ঝুলন্তের কথা বলা হচ্ছে, বা ঝুলন্ত এই শব্দটি এইভাবে ইউজ হচ্ছে? দেখো ড্যাংলিং মডিফায়ার সাধারণত কি হয়? একটি ড্যাংলিং পার্টিসিপল হয়।
একটি ড্যাংলিং পার্টিসিপল হয়, ভালো করে বোঝো। দেখো, ইজ আ মডিফায়ার উইথ নো ক্লিয়ার সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। একটি সেন্টেন্স, তাহলে ড্যাংলিং মডিফায়ার কাকে বলে? একটি সেন্টেন্স তুমি পড়ছো, সেই সেন্টেন্সে তুমি দেখবে যে একটি তোমার হচ্ছে যে পার্টিসিপল ইউজ করা হয়েছে, ঠিক আছে, বাট সেখানে পরিষ্কারভাবে কে সাবজেক্ট সেটি বলা নেই, তুমি কনফিউজড হয়ে যাচ্ছ। ফর এক্সাম্পল দেখো, a dangling modifier has no clear noun to describe and is left hanging। কেন তাহলে ড্যাংলিং বা কেন হ্যাঙ্গিং? কারণ সেখানে পরিষ্কার কোনো সাবজেক্ট নেই, পরিষ্কার সেখানে কোনো নাউন নেই, ঠিক আছে, সেখানে ক্লিয়ারলি বলাই নেই যে কে সাবজেক্ট, কে নাউন, কাকে মডিফাই করা হচ্ছে, কিচ্ছু বলা থাকবে না, এবং সেই জন্য সেই মডিফায়ারটা সেখানে হ্যাঙ্গিং অবস্থায় থাকছে, ড্যাংলিং অবস্থায় থাকছে, সেই জন্য বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে যে যাকে মডিফাই করা হচ্ছে সেই যদি না থাকে, তাহলে দেখো সেই জন্য এটি ঝুলন্ত, হ্যাঙ্গিং। তাহলে সিম্পল ড্যাংলিং মডিফায়ার কাকে বলে তুমি বুঝবে কিভাবে? একটি সেন্টেন্সে পার্টিকুলার কোনো পরিষ্কারভাবে সাবজেক্ট বা নাউন নেই, ঠিক আছে, এবং মডিফায়ারটি হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, সেই জন্য ড্যাংলিং মডিফায়ার। যেমন আমি উদাহরণ দিলে বুঝতে পারবে কি বলেছে দেখো। তাহলে আমরা যখন এই রকম সেন্টেন্স পড়ি তখন আমাদের কি হয়? প্রচন্ড কনফিউজড হয়ে পড়ি আমরা, ঠিক আছে, কনফিউশন তৈরি হয় এবং হচ্ছে যে ইললজিক্যাল আবার হিউমারাস বলে মনে হয়। সিম্পল, যেমন ধরো, while reading the book the movie was boring। ভালো করে বোঝো, while reading the book the movie was boring। তাহলে এখানে এই দেখো while reading the book রয়েছে, বাট এখানে যেন আমাদের মনে হচ্ছে, কি মনে হচ্ছে, যেন মুভি এই বইটি পড়ছে। তাহলে দেখো সিম্পল, ইট সিমস লাইক দ্য মুভি ওয়াজ রিডিং দ্য বুক। এটা তো ইললজিক্যাল, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তাহলে এই যে সেন্টেন্সটি পড়লে আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছে, আমরা তো বুঝতে পারছি না যে মডিফায়ারটা কে, কি ব্যাপার, কোথায় কি আছে, কিছুই বুঝতে পারছি না, এটা ইললজিক্যাল মনে হচ্ছে আমাদের। while reading the book the movie was boring, তাহলে মনে হচ্ছে যেন দ্য মুভি অ্যাকচুয়ালি ওয়াজ রিডিং দ্য বুক। সত্যি কি তাই? না তো। তাহলে দেখো এটা কি বলা হচ্ছে? ড্যাংলিং মডিফায়ার, কারণ এখানে পরিষ্কার কোনো ভাবে কে সাবজেক্ট সেটি বলা নেই, পরিষ্কার নাউন যাকে কোয়ালিফাই করবে সেটি বলা নেই। তাহলে কারেক্ট ওয়ান কি হওয়া উচিত? দেখো, while reading the book I thought the movie was boring। এই যে I thought সাবজেক্ট এটি নেই, তাহলে এই ক্ষেত্রটা একটা ধরে নাও ড্যাংলিং অবস্থায় রয়েছে, এই জন্য বলা হচ্ছে ড্যাংলিং মানে হ্যাঙ্গিং, সাবজেক্ট নাউন নেই, মডিফায়ার রয়েছে কিন্তু নেই, ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে মডিফায়ারটা, ওকে, সেই জন্য আমরা বুঝতে পারছি না, ইললজিক্যাল অ্যাম্বিগুয়াস বলে মনে হচ্ছে, এটা হচ্ছে ড্যাংলিং। এটি এইভাবে বললে ভালো হতো। ও সরি, নেক্সট হচ্ছে নাও। দেখো তাহলে এই জায়গায় আমরা বুঝতে পারছি যে এখানে পরিষ্কারভাবে যে কে বইটি পড়ছিল। নেক্সট, হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক দ্য ল্যাপটপ ওয়াজ শাট ডাউন। এটি ইনকারেক্ট সেন্টেন্স, এটি ড্যাংলিং। হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক দ্য ল্যাপটপ ওয়াজ শাট ডাউন, তাহলে এখানে এখানে যেন মনে হবে ল্যাপটপটি কাজ করছিল। দেখো পরিষ্কার এখানে হ্যাভিং ফিনিশ, একটু একটু মজাও লাগছে তাই না? হ্যাভিং ফিনিশ দ্য টাস্ক দ্য ল্যাপটপ ওয়াজ শাট ডাউন। সেন্টেন্সটি পড়ো, তাহলে তোমরা কিভাবে বুঝবে কোনো একটি সেন্টেন্সে যখন তুমি দেখবে এই ধরনের একটি অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি হয়েছে, বা বলা যেতে পারে যে অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে, তুমি বুঝতে পারছো না, তখন তোমাকে বুঝে নিতে হবে। এই ক্ষেত্রে বলা উচিত ছিল হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক সি শাট ডাউন দ্য ল্যাপটপ বা হি শাট ডাউন দ্য ল্যাপটপ, এইরকম এখানে সাবজেক্ট দিতে হতো, তবে তো তুমি পরিষ্কার মানে বুঝতে পারবে। এটা মানে বোঝা যাচ্ছে না, তাহলে এখানে মডিফায়ার কি হচ্ছে? ড্যাংলিং অবস্থায় রয়েছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে উইথ নো সাবজেক্ট। তাহলে এখন প্রশ্নটা হলো যে একটু আগে আমরা পড়লাম মিসপ্লেসড, এবং এখন পড়লাম ড্যাংলিং। তাহলে মিসপ্লেসড এবং ড্যাংলিং এর মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে, সেটি বুঝবো কি করে কোনটি মিসপ্লেসড কোনটি ড্যাংলিং, রাইট? তাহলে দেখো, মিসপ্লেসড মডিফায়ার ইজ ইন দ্য রং স্পট ইভেন দো দ্য সাবজেক্ট ইজ দেয়ার। তাহলে সেই সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, কিন্তু যেখানে ইউজ হওয়ার কথা সেখানে ইউজ না হয়ে অন্য জায়গায় ইউজ হবে, রং স্পটে। বাট ড্যাংলিং এ কি হবে? হ্যাজ নো সাবজেক্ট অ্যাট অল, সো দ্য সেন্টেন্স বিকাম আনক্লিয়ার অর ফানি। ইয়েস, তাহলে মিসপ্লেসড এর ক্ষেত্রে সাবজেক্ট থাকবে কিন্তু রং স্পটে ইউজ হবে। ড্যাংলিং এর ক্ষেত্রে দেখো স্পট ঠিকঠাক থাকবে, থাকতেও পারে, বাট সাবজেক্ট থাকবে না। এই দুটো বুঝে নাও তুমি, তাহলে ড্যাংলিং এবং মিসপ্লেসড এর মধ্যে বুঝতে পেরে যাবে পার্থক্যটা কি। ওকে, দেখো তারপরে বলেছে স্কুইন্টিং মডিফায়ার। স্কুইন্টিং কথার অর্থ কি? তির্যক ভাবে, রাইট? স্কুইন্টিং মডিফায়ার, তাহলে দেখো স্কুইন্টিং মডিফায়ার ইজ আ ওয়ার্ড or phrase placed in such a way
that it could modify the word before or after it, creating confusion. একটি সেন্টেন্স, সেই সেন্টেন্সে দেখো কোনো ফ্রেজ বা ওয়ার্ড ইউজ করা হয়েছে, বাট তোমরা পড়ে বুঝতে পারছো না যে সেই ওয়ার্ড বা ফ্রেজটি কাকে মডিফাই করছে, তার আগের শব্দটিকে নাকি তার পরের শব্দটিকে। ঠিক আছে, তাহলে আবার বলছি, স্কুইন্টিং মডিফায়ার, যে তির্যক ভাবে তাকানো, তার মানে যে তির্যক ভাবে তাকায় সে কেমন ভাবে তাকাবে, দুদিকে তাকাতে, এরকম এরকম করে সরি তাকাতে পারে। হ্যাঁ, তো এখানে দেখো স্কুইন্টিং মডিফায়ার ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ প্লেসড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট কুড মডিফাই দ্য ওয়ার্ড বিফোর আর আফটার ইট। তাহলে এ কি করে, তার পরের আগের দুটোকেই যেন মডিফাই করছে বলে মনে হচ্ছে। এটি একটি মিসপ্লেসড মডিফায়ারের মতো। ঠিক আছে, স্কুইন্টিং মডিফায়ার, তাহলে ক্রিয়েটিং কনফিউশন। ইট স্কুইন্টস বোথ ডিরেকশনস ইন দ্য সেন্টেন্স। তাহলে একটি সেন্টেন্সের মধ্যে দুদিকেই সে তাকাতে পারে তির্যক ভাবে, এবং দুদিকেই যেন মনে হচ্ছে মডিফাই করেছে, আগেরটি পরেরটি, এই জন্য হচ্ছে স্কুইন্টিং। যেমন তাহলে এর ক্ষেত্রে আমরা কি হয় না, দেখো সেই অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি হয়, এবং হচ্ছে যে আমরা রিডার হিসেবে বুঝতে পারি না যে হুইচ ওয়ার্ড ইজ বিং মডিফাইড, আগেরটা নাকি পরেরটা, বিফোর আফটার, কোন ওয়ার্ডটি অ্যাকচুয়ালি মডিফাইড হলো বুঝতে পারি না। এই জন্য এটাকে বলা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার। ওকে, এটা একটু মিসপ্লেস মডিফায়ারের মতো। যেমন ধরো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, সি সেড ইয়েস্টারডে সি উড লিভ। দেখো আমি পড়ছি, সি সেড ইয়েস্টারডে সি উড লিভ, বা সি সেড ইয়েস্টারডে সি উড লিভ। ওকে, তাহলে মানেটা কি? দেখো এই যে লাইনটি পড়ার পর এটি হচ্ছে তোমার বুঝতে হবে এটি স্কুইন্টিং মডিফায়ার। কেন? এই ধরো ইয়েস্টারডে যে শব্দটি ব্যবহার করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে, এই শব্দটি দেখো, তাহলে এটা এই লাইনটা পড়ে কি তুমি বুঝতে পারছো যে এই যে এখানে আমরা দেখো ইটস আনক্লিয়ার, সি সেড ইট ইয়েস্টারডে নাকি সি সেড সি উড লিভ ইয়েস্টারডে। তাহলে দেখো এই যে ওই লাইনটি পড়লাম, লাইনটি পড়ার পর আমরা এটা বুঝতে পারছি না। এমন হয় ইয়েস্টারডেটা ব্যবহৃত হয়েছে আগের এবং পরের দুদিকেই তাকাচ্ছে তির্যক ভাবে, তার মানে আগের এবং পরে কাকে মডিফাই করছে আমরা বুঝতে পারছি না। সে এটি গতকাল বলেছিল নাকি বলেছিল যে সে গতকাল বা হচ্ছে তোমার লিভ করে যাবে। তাহলে কারেক্ট ওয়ান্স কি হওয়া উচিত ছিল? ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে সি সেড সি উড লিভ, অথবা সি সেড সি উড লিভ ইয়েস্টারডে। তাহলে দেখো দুটোর মানে কিন্তু আলাদা। গতকাল সে বলেছিল সে যাবে, সে বলেছিল সে গতকাল যাবে। তাহলে গতকাল সে বলেছিল সে যাবে, আর সে বলেছিল সে গতকাল যাবে। টু সেন্টেন্সেস আর ডিফারেন্ট, ইজন্ট ইট? তাই তো? তাহলে দেখো এখানে কিন্তু এর আগের সেন্টেন্সটা পড়লাম, পড়ে আমাদের কি মনে হলো আমরা বুঝতে পারছি না। সি সেড ইয়েস্টারডে সি উড লিভ, সি সেড ইয়েস্টারডে সি উড লিভ, বা সি সেড ইয়েস্টারডে সি উড লিভ। দেখো সি সেড ইয়েস্টারডে সি উড লিভ, সি সেড ইয়েস্টারডে সি উড লিভ, কি করে বুঝবো? এই জন্য এটাকে বলা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার। তাহলে কারেক্ট কি হওয়া উচিত ছিল বললাম। ওকে, দেখো কারেক্ট ওয়ান্স ইয়েস্টারডে সি সেড সি উড লিভ, বা সি সেড সি উড লিভ ইয়েস্টারডে। আরেকটা এক্সাম্পল ধরো, পিপল হু ইট কুইকলি গেট সিক। দেখো এটা বেশ মজার। দেখো পিপল হু ইট কুইকলি গেট সিক, এখন এই সেন্টেন্সটিও অ্যাম্বিগুয়াস। কি করে বুঝবে? পিপল, লোকেরা, দেখো হু ইট কুইকলি গেট সিক, নাও দেখো ইটস অ্যাম্বিগুয়াস, আমরা বুঝতে পারছি না পিপল হু কুইকলি ইট গেট সিক নাকি এখানে কি বোঝাচ্ছে? পিপল হু কুইকলি ইট গেট সিক নাকি পিপল হু ইট কুইকলি গেট সিক? তাহলে প্রথম লাইনটির অর্থটা কি দেখো, পিপল হু কুইকলি ইট গেট সিক, যারা তাড়াতাড়ি খায়, খুব শীঘ্র খেয়ে ফেলে, হ্যাঁ, তারা কি হয়ে পড়ে? অসুস্থ হয়ে পড়ে। অথবা পিপল হু ইট কুইকলি গেট সিক, যারা, এর মানে কি, যারা খায়, খাওয়ার পরে তারা অসুস্থ হয়ে পড়ে, তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। তুমি খেলে, তুমি খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লে। তাহলে দেখো দুটোর মানে আলাদা, যে একজন তাড়াতাড়ি খাচ্ছে অসুস্থ হচ্ছে, আবার খেলে সে তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে, দুটি কিন্তু অর্থ আলাদা। তাহলে এই যে এটা বুঝতে পারছি না, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? স্কুইন্টিং, দুদিকেই তাকাচ্ছে। তাহলে এই যে কুইকলি, এই যে দেখো কুইকলি, এটি মানে সরি, এই যে কুইকলি, পিপল হু ইট কুইকলি গেট সিক এখানে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আগেরটাকে মডিফাই করছে না পরেরটাকে মডিফাই করছে। এই জন্য বলা হচ্ছে স্কুইন্টিং। তাহলে কারেক্ট ওয়ার্ডস কি হওয়া উচিত? পিপল হু কুইকলি ইট গেট সিক, পিপল হু কুইকলি ইট গেট সিক, বা পিপল হু ইট কুইকলি
বিকাম সিক, এইরকম বলা উচিত ছিল। ওকে, তাহলে এইরকম যখন না বলে তুমি ওই রকম সেন্টেন্স দেখতে পাবে, তুমি বুঝে নেবে যে এটা অ্যাকচুয়ালি কি, তাহলে স্কুইন্টিং মডিফায়ার। এই হচ্ছে যে তোমাদের মডিফায়ার, প্রথম থেকে লাস্ট অবধি আমি আলোচনা করলাম। দেখো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, এরকম অনেক গ্রামারের সেকশন আমি নিয়ে আসবো। অবশ্যই লাইক করো, শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।